তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। বেসিক্যালি গতদিন আমরা আলোচনা করেছিলাম কি গ্রাফের, তাই না, ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস নিয়ে কথা বলছিলাম। এবং গত ক্লাসের জাস্ট একটু যদি এক সেকেন্ডে রিপিট করি, গত ক্লাসে আমরা কি কি টপিক সম্পর্কে জেনেছিলাম। গ্রাফের ডিফারেন্ট নোটেশন সম্পর্কে সম্ভবত আমাদের একটা আইডিয়া হয়েছিল। আমি যদি একটু সংক্ষেপে জিজ্ঞেস করি, গ্রাফের ডিগ্রি বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ সার্টেন? ডিগ্রির কনসেপ্টটা কি কেউ বলতে পারে কিনা? এইচএস এর ভিতর এবং বাহিরে যে কটা ভার্টিসেস মানে আসা যাওয়া করে, টোটাল নাম্বার। এইচএস এর ভিতর বাহির না, মানে আসলে ডিগ্রিটা বেসিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ ভার্টেক্স। সো কোন একটা ভার্টেক্সে কতগুলো এজ ইনসিডেন্ট করছে, অর্থাৎ কতগুলো এজ ইনকামিং, সেগুলো আসলে ডিনোট করে ইন ডিগ্রি অফ দ্যাট ভার্টেক্স। আর কতগুলো এজ সেই ভার্টেক্স থেকে বের হচ্ছে বা আউটগোয়িং, সেটা ডিনোট করে ওই ভার্টেক্সের আউট ডিগ্রি, তাই না? এবং এই ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি এর যোগফল হচ্ছে কোন একটা ভার্টেক্সের টোটাল ডিগ্রি। এই হচ্ছে আসলে কনসেপ্ট। এবং আরো বেশ কিছু নোটেশন আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা বেসিক্যালি যেই জিনিসটা নিয়ে আলোচনা করব, গ্রাফের ট্রাভার্সাল টেকনিক নিয়ে আলোচনা করব এবং এই রিলেটেড কোড দেখব। গ্রাফের ট্রাভার্সাল খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই জায়গাটা একটু যত্ন সহকারে দেখার জন্য, পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়। তো আজকে আমরা বেসিক্যালি খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব গ্রাফ ট্রাভার্সালের যে দুটো টেকনিক আছে। এর মধ্যে প্রথম যে টেকনিকটা, সেটাকে আমরা বলতে পারি বিএফএস বা ব্রেথ ফার্স্ট সার্চ। ব্রেথ ফার্স্ট সার্চ, বিএফএস। এই টেকনিক ধরে কোন একটা গ্রাফকে যদি আমরা ভিজিট করতে চাই, গ্রাফকে যদি ট্রাভার্স করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? বেসিক্যালি অন্য যে কোনো ডেটা স্ট্রাকচারের মতো গ্রাফকেও তুমি যদি ট্রাভার্স করতে চাও, তাহলে তোমাকে কোন একটা স্টার্টিং পয়েন্ট ঠিক করতে হবে এবং সেই পয়েন্ট থেকে ওই গ্রাফের অন্য সমস্ত ভার্টেক্স বা নোড বা জাংশনে তুমি যদি পৌঁছানোর রাস্তা বা পাথ ক্রিয়েট করতে পারো, বেসিক্যালি তুমি ওই গ্রাফকে ট্রাভার্স করার একটা রুট তৈরি করলে। ঠিক আছে কিনা? কোন একটা পয়েন্ট থেকে স্টার্ট করতে হবে এবং সবগুলো নোডকে তোমাকে টাচ করে আসতে হবে। এটাই বেসিক্যালি গ্রাফ ট্রাভার্সাল। ঠিক আছে, এখন এটা করবো কিভাবে? তো আসো আমরা আগে দেখি বিএফএস কোন টেকনিক অবলম্বন করে, এরপরে আমরা দেখবো আরেকটা টেকনিক, সেটা হচ্ছে ডিএফএস। গত ক্লাসে একটা কথা বলছিলাম যে বিএফএস গ্রাফ ট্রাভার্সাল যে টেকনিকটা, এইটা আরেকটা ডেটা স্ট্রাকচারের সাহায্য নেয় গ্রাফকে ট্রাভার্স করতে গিয়ে। কোন ডেটা স্ট্রাকচারের সাহায্য নেয় কেউ জানে কিনা? কোন ডেটা স্ট্রাকচারের পলিসির সাথে এই ট্রাভার্স টেকনিকের পলিসির মিল আছে? গত ক্লাসে কিন্তু এই বিষয়টা আলোচনা করেছিলাম। আচ্ছা, অনেকে হয়তো ওইভাবে স্টাডি করে নাই লাস্ট ক্লাসে, বোঝা যাচ্ছে। আমাদের যদি আমরা বিএফএস স্টাইল ফলো করে গ্রাফকে ট্রাভার্স করতে চাই, তাহলে আমাদেরকে যেই ডেটা স্ট্রাকচারের সাথে পরিচিত হতে হবে, অলরেডি আমরা পরিচিত, সেটা হচ্ছে কিউ ডাটা স্ট্রাকচার। অর্থাৎ কিউর যে পলিসি, ফার্স্ট ইন ফার্স্ট আউট পলিসি, এই পলিসি মেনটেন করে আমরা এই গ্রাফের প্রত্যেকটা নোডকে ট্রাভার্স করব। তো আসো আমরা দেখি টেকনিকটা কি। গত ক্লাসে আমরা এখানে বিএফএস শুরু করার আগে অ্যাডজাসেন্সি লিস্টের যে চেহারাটা, সেটা দেখানো হচ্ছে তোমাদের। গত ক্লাসে আমরা বলেছি কোন একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করার জন্য যে যে টেকনিক আছে, তার মধ্যে অন্যতম এবং বেশ ওয়েল আন্ডারস্টুড একটা টেকনিক হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট টেকনিক বা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স টেকনিক। তোমাদের মনে থাকার কথা, গত ক্লাসে আমরা যে আলোচনাটা করেছিলাম, সেখানে আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স কিভাবে ফর্ম করতে হয় কোন একটা গ্রাফ থেকে, সেটা আলোচনা করেছিলাম। এবং এটাও বলেছিলাম যে গ্রাফ যদি সিম্পল গ্রাফ হয়, অর্থাৎ গ্রাফের মধ্যে যদি কোনো সেলফ লুপ অথবা প্যারালাল এজ না থাকে, তাহলে আলটিমেটলি এই ম্যাট্রিক্সটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, এম ইন্টু এম ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এন্ট্রিতে হয় 0 অথবা 1 বসবে, হয় 0 অথবা 1 বসবে। যদি এই গ্রাফের মধ্যে কোনো সেলফ লুপ থাকে, সেলফ লুপ মানে স্টার্টিং এবং ফিনিশিং ভার্টেক্স একটাই, ইন দ্যাট কেস এই ডায়াগন বরাবর যে পজিশন আছে, সেই পজিশনে তুমি
জিরোর বদলে ডিফারেন্ট কোনো এন্ট্রি দেখতে পাবে। গ্রাফের মধ্যে প্যারালাল এজ আছে কিনা বোঝার উপায় কি, যদি কোনো জায়গায় 1 না থেকে 1 এর জায়গায় মোর দেন 1 কোনো ভ্যালু দেখতে পাও, তাহলে বুঝতে হবে যে এক্স্যাক্টলি এই পজিশনে, ফর এক্সাম্পল এটা হচ্ছে গিয়ে 0,1 পজিশন, অর্থাৎ 0 এবং 1 তম নোড, এদের মধ্যে 0 এবং 1 তম নোডের মধ্যে যাতায়াতের জন্য মোর দেন 1 প্যারালাল এজ এক্সিস্টিং আছে। সো আলটিমেটলি আমরা দেখেছিলাম অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ইউজ করলে আসলে খুব ইজিলি একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করা যায় এবং অনেক ইনফরমেশন জানা যায়। তো এখানে অ্যাডজেসেন্সি লিস্ট ম্যাট্রিক্সটা দেখানো, অ্যাডজেসেন্সি লিস্ট নোটেশনটা দেখানো হয়েছে, এটা অনেকটাই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের মতোই, বাট কিভাবে অ্যাডজেসেন্সি লিস্ট তৈরি করে সেটা একটু বলে দিচ্ছি। খেয়াল করে দেখো, অ্যাডজেসেন্সি লিস্টের বাম পাশের কলামে আমরা একটা গ্রাফে যতগুলো নোড আছে সবাইকে সিকোয়েন্সিয়ালি লিখলাম, এ থেকে শুরু করে কে পর্যন্ত এতগুলো নোড আমার এই গ্রাফে উপস্থিত আছে, এতগুলো ভার্টেক্স আছে। অ্যাডজেসেন্সি লিস্ট ম্যাট্রিক্স যেটা বলে প্রত্যেকটা নোডের পাশে বা প্রত্যেকটা ভার্টেক্সের পাশে অন্য যেই ভার্টেক্সের সাথে সে অ্যাডজাসেন্ট, অর্থাৎ তার নেইবার যে ভার্টেক্স গুলো আছে তাদেরকে বসানো হোক। সো খেয়াল করে দেখো এই লিস্টে সবাই কিন্তু সবার গ্রোথ কিন্তু সেম না, অর্থাৎ নোড নাম্বার এ, সেখান থেকে কোন কোন নোডে পৌঁছানো যায় সেটাকে আমরা এই লিস্টে ইনক্লুড করব। এফ, সি এবং বি এই তিনটা নোডে পৌঁছানো যায়। পক্ষান্তরে নোড নাম্বার ডি কে তুমি যদি তাকাও, ডি থেকে কোন কোন নোডে পৌঁছানো যায়, ডি তে আসছে অনেকগুলো নোড ভার্টেক্স থেকে ডি তে পৌঁছানো যায়, কিন্তু ডি থেকে শুধুমাত্র সি তে পৌঁছানো সম্ভব। এই কারণে অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশনে ডি এর পাশে থাকবে শুধু নোড সি। সো খুব বেসিক একটা রিপ্রেজেন্টেশন। এভরি ভার্টেক্স will be in the first column of the list, and in the corresponding other columns in each every row, যখন তুমি কোনো একটা রোতে তাকাবে, এই রোতে প্রথম যে এন্ট্রিটা আছে সেটা হচ্ছে এক্স্যাক্টলি তোমার এই তোমার গ্রাফের কোন একটা স্পেসিফিক নোড, পরবর্তী n-1 সংখ্যক এন্ট্রি ডিনোট করবে এই ফার্স্ট নোডের নেইবারিং নোডগুলো কারা কারা। দ্যাটস ইট। এবং এই অ্যাডজেসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশনটা আমাদের পরবর্তীতে লাগবে বিএফএস কে কন্টিনিউ করার জন্য। তো এবার আসো আমরা বিএফএস কে বোঝার চেষ্টা করি, বিএফএস কিভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ, ভেরি সিম্পল। বিএফএস এর টেকনিকটা আমি এক রাউন্ড বলে দিই, তাহলে তোমাদের জন্য কাজ করতে সহজ হবে। বিএফএস বা ব্রেথ ফার্স্ট সার্চ যদি গ্রাফে কন্টিনিউ করতে চাও, তাহলে তোমাদেরকে এরকম একটা কিউ তৈরি করা লাগবে। খেয়াল করে দেখো, বাম পাশে আমরা একটা কিউ রেখেছি। আমাদের কাজ হবে ইনিশিয়ালি স্টার্টিং নোড বা স্টার্টিং ভার্টেক্সটাকে আমরা কিউতে প্লেস করব, এবং এরপরে লুপের মাধ্যমে আমরা কাজ শুরু করব। খেয়াল করে দেখো, লুপে ঢোকার আগে আমরা কি করব, ফার্স্টে আমাদের স্টার্টিং ভার্টেক্স বা স্টার্টিং নোডটাকে কিউতে প্লেস করব, এরপরে আমরা লুপে ঢুকে যাব। লুপটা থামবে কখন? লুপটা থামবে যখন কিউটা টোটালি এমটি তখন। খেয়াল করে দেখো, এই কারণে লুপের কন্ডিশন যেহেতু এটা, যতক্ষণ পর্যন্ত কিউটা নন এমটি ততক্ষণ পর্যন্ত চলো। এই কারণেই লুপে ঢোকার আগে আমরা কিউতে একটা এন্ট্রি দিয়েই রাখি, সেটা হচ্ছে আমাদের স্টার্টিং ভার্টেক্স। এরপরের দায়িত্ব কি, লুপে ঢুকে আমরা কি করব, রিপিটেডলি কয়েকটা স্টেপে কাজ করব। কাজ কি, আমরা কিউ থেকে, কিউ যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট, সো আলটিমেটলি এখন যে ফার্স্ট এন্ট্রিটা এখানে আছে সেটাকে আমরা পপ আউট করে বের করে নেব। অর্থাৎ ফ্রন্ট থেকে আমরা ডেটাকে পপ করব। কিউতে আমরা যেটা করতাম, ফ্রন্ট থেকে পপ করতাম, রেয়ারে গিয়ে আমরা এন্ট্রি দিতাম। সো ফ্রন্ট থেকে আমরা কোন একটা নোটকে বের করব। তো বের করে ফেললে স্যার আগের বার তো জাস্ট একটা নোটকে আপনি ভিতরে রেখেছিলেন, ওটাকে বের করে ফেললে তো কিউ এমটি হয়ে যাবে। ওয়েট এন্ড সি, যখনই আমরা কাউকে পপ আউট করে বের করব, সাথে সাথে ওই যে অ্যাডজাসেন্সি লিস্ট আছে, এই নোডের অ্যাডজাসেন্ট সমস্ত নোডকে, যারা এখন পর্যন্ত ভিজিটেড হয়নি, যাদেরকে এখন পর্যন্ত আমরা ভিজিট করিনি, তাদের সবাইকে এই কিউতে প্লেস করে তারপর এই নোডকে কিউ থেকে বের করে দিব। কথা বলছো? এট দ্য স্টার্টিং অফ দ্য লুপ শুরু করার আগে আমরা আমাদের স্টার্টিং নোডকে কিউতে প্লেস করব। লুপের কন্ডিশন হবে যতক্ষণ পর্যন্ত কিউটা এমটি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালানো হোক। লুপের ভিতরে কি এক্সিকিউশন হবে, লুপের মধ্যে আমরা ফার্স্টে যেই নোডটাকে ডিকিউ করব, ফার্স্ট যেই নোডকে ডিকিউ করব তার সমস্ত অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলোকে আগে আমরা এই কিউতে প্লেস করব, এবং তারপরে যখন সমস্ত আনভিজিটেড অ্যাডজাসেন্ট নোডগুলোকে
কিউতে প্লেস করা হয়ে গেছে, তখন সাকসেসফুলি আমরা এই নোটটাকে কিউ থেকে ডিলিট করে দিব বা ডিকিউ করে দিব। আসো আমরা দেখি। ফার্স্ট কাজ, আমাদের এই কাজে স্টার্টিং নোড হচ্ছে এ, এই কারণে আমরা কিউকে মানে আমাদের কিউতে এ নোটটাকে আগে প্লেস করলাম। সো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে ফ্রন্ট এখন এই জায়গায়। সো আমাদের কিউতে ডাটা আসে আসলে মনে করো এই দিক দিয়ে, সে এসে সবার আগে এই পজিশনে এ বসলো। ভালো কথা। এরপরের কাজ কি, সবাইকে আমার সাথে আছে কিনা? কিউর আলোচনা এটা খুব জরুরি। জি স্যার। ঠিক আছে, খুবই সিম্পল স্টেপ। এরপরে খুব রিপিটেডলি আমরা কাজ করব। এবার দেখো, আর ডান পাশে আরেকটা অ্যারে আমরা রাখতে পারি, যেটা হচ্ছে অরিজিন অফ দ্যাট নোড, অর্থাৎ এই নোডে আমরা প্রিভিয়াস কোড নোড থেকে পৌঁছেছি সেটার একটা এন্ট্রি রাখবো। তো যেহেতু এই আসলে আমাদের ইনিশিয়াল নোড, এখানে আমরা কোনো নোড থেকে পৌঁছাইনি, এই কারণে এই অরিজিন পজিশনটাতে আমরা এখানে নাল দিয়ে রাখলাম। হ্যাঁ, এটা ইন্ডিকেট করে যে এটা আমাদের স্টার্টিং নোড। আসলে আমরা এ কে এখনো পপ আউট করে কিউ থেকে বের করবো না, কারণ বের করলেই তো লুপ আমাদেরকে টোটাল কাজ বন্ধ করে দিতে বলবে। কিউ এন্ট্রি করা এখনই যাবে না। কি করতে হবে, আমাদের দেখতে হবে এর অ্যাডজাসেন্সি লিস্টটা দেখতে হবে। হ্যাঁ, তো অ্যাডজাসেন্সি লিস্ট যদি তৈরি থাকে, তুমি দেখবে অ্যাডজাসেন্সি লিস্টের কোন কোন ভার্টেক্স এখন পর্যন্ত ভিজিটেড হয়নি। সো আমরা যেটা করছি, দেখলাম যে এ থেকে এফ এ পৌঁছানো যায়, অর্থাৎ এফ এর অ্যাডজাসেন্সি লিস্টে আছে এবং এফ এখন পর্যন্ত আনভিজিটেড। সো এফ কে কিউতে এর ঠিক পরে প্লেস করলাম, অর্থাৎ এর সার্ভিস দেওয়া শেষ হয়ে গেলে এরপরে সার্ভিস পাবে এফ। স্বভাবতই এফ এর জন্য প্যারেন্ট হিসেবে রাখলাম এ কে, বা এফ এর অরিজিন হয়েছে এ থেকে। এখন পর্যন্ত কি সমস্ত আনভিজিটেড অ্যাডজাসেন্ট নোডকে আমরা কিউতে প্লেস করেছি? না, এখনো বাকি আছে। সো এরপরে দেখতে হবে এ থেকে আর কোথায় কোথায় পৌঁছানো যায়, সি তে পৌঁছানো যায়। সো উই গো টু সি, এবং সি কে আমরা কি করব, কিউতে প্লেস করব, অরিজিন হিসেবে এ রাখবো। এরপরে আমরা বি কে আমরা লিস্টের মধ্যে ইনক্লুড করব, অরিজিন হিসেবে এ রাখবো। এই তিনজন খেয়াল করে দেখো, এই তিনজনই অ্যাডজাসেন্সি লিস্টে ছিল এর, তিনজনই এখন পর্যন্ত আনভিজিটেড ছিল, ভিজিট করা হয়নি। তিনজনকে আমরা কিউতে সাকসেসফুলি প্লেস করেছি। এবার আমরা সাকসেসফুলি কিউ থেকে প্রথম যে কিউটা চালাবো, অর্থাৎ এ কে আমরা কিউ থেকে বের করে দেবো। এই যে ইয়েলো মার্ক করা মানে কিউটা এখন আর এখানে নাই, দ্যাট মিন্স একটা ডি কিউ হয়েছে, ফ্রন্ট এখন একবার নেমে এখানে চলে আসছে, রেয়ার এখন এই পজিশন। রেয়ারকে যদি নতুন পজিশনে দিতে চাও সেটা এখানে, এটা ফ্রন্ট, এটা রেয়ার। সো এ অলরেডি ভিজিটেড এবং এ ডান। এবার আমরা সার্চ করবো কাকে, কিউর পরবর্তী এলিমেন্টকে এফ। দেখবো এফ থেকে কোথায় কোথায় যাওয়া যায়, অর্থাৎ এফ এর অ্যাডজাসেন্সি লিস্টে কারা আছে এবং তাদের মধ্যে কারা কারা আনভিজিটেড। ভিজিটেড কোন নোট থাকলে সেটাকে আর এন্ট্রি দিব না। এফ থেকে কোথায় কোথায় যাওয়া যায়, এফ থেকে শুধুমাত্র ডি তে যাওয়া যায়, এবং ডি এখন পর্যন্ত এই কিউতে আসে না, আনভিজিটেড। সো আলটিমেটলি আমরা যেটা করতে পারি, আমরা ডি কে এন্ট্রি দিব, এবং ডি কে এন্ট্রি দেওয়ার পরে এফ এর আর কোনো দায়িত্ব নাই, এফ কে আমরা সাকসেসফুলি পপ আউট করতে পারি। সো এখন পর্যন্ত আমাদের টোটাল নোড লিস্টে দুজন নোডকে ভিজিট করা হয়েছে, এ এবং এফ, বাট কিউ এখন এন্ট্রি না। এই দুজনের কারণে আরো তিনটা নতুন নোড আমাদের কিউতে এন্ট্রি পেয়েছে। সো এখন আমাদের কিউর ফ্রন্ট আছে সি তে, সি এর কাছে চলে যাব। সবুজ কালিতে বোঝানো হচ্ছে ফ্রন্ট যেখানে সেই নোডটাকে। সি থেকে কোথায় কোথায় পৌঁছানো যায়, এবার মজার ব্যাপার খেয়াল করো, সি থেকে পৌঁছানো যায় জাস্ট এফ এ। সো সি এর অ্যাডজাসেন্সি লিস্টে একটাই নোড আছে এফ, বাট এফ ইজ অলরেডি ভিজিটেড। দ্যাটস ওয়াই যদি কখনো এমন কোন নোডের কাছে তুমি পৌঁছাও যেই নোডের মাধ্যমে আর কোনো আনভিজিটেড অ্যাডজাসেন্সি নোডকে কিউতে রাখা যাচ্ছে না, সেক্ষেত্রে তুমি সাকসেসফুলি ওই নোডটাকে কিউ থেকে তুলে ফেলো, তার আর কোনো দায়িত্ব নেই। সো সি আসলে নতুন কোনো এন্ট্রি কিউতে দিতে পারবে না, বাট কিউ নিজে এখন পপ আউট হবে। দেখো নতুন কোনো নোডকে আমরা এন্ট্রি দেইনি, সো নতুন কোনো লাইন বা আর্ক ড্র করি নাই, সি কে আমরা পপ আউট করলাম। সো তিনটা নোড এখন পর্যন্ত ভিজিটেড, রেড মার্ক। ফ্রন্ট যেখানে আছে সেখানে চলে যাব, অর্থাৎ সার্ভিস পাবে এখন বি। বি থেকে যেখানে যেখানে পৌঁছানো যায় চলে যাও। বি থেকে পৌঁছানো যায় সি তে এবং জি তে, এর মধ্যে সি অলরেডি ভিজিটেড, এই কারণে অ্যাডজাসেন্সি লিস্টে থাকা সত্ত্বেও সি কে আমরা কিউতে আনবো না, আনবো জি কে, এবং তার প্যারেন্ট বানাবো বি কে। করার সাথে সাথে বি এর আর কোনো দায়িত্ব নাই, বি কে আমরা পপ আউট করে বের করে নেব। এখন পর্যন্ত চারজন ভিজিটেড। এভাবে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। অনেকে বলবে এটা থামবে কখন? অবশ্যই থামবে। থামবে কারণ কি, খেয়াল করে দেখো, এখন আমার এই কিউর হাইট কত, এই পর্যায়ে কিউর হাইট কত? মাত্র 2।
দুটো এন্ট্রি আছে। সো আলটিমেটলি ডি কে সার্ভ করি, আসো আমরা শেষ করে ফেলি। ডি কে যদি আমরা সার্ভ করি, সো ডি থেকে কোথায় কোথায় পৌঁছানো যায়, শুধুমাত্র সি তে পৌঁছানো যায়, আর কোথায় পৌঁছানোর সুযোগ নেই, কিন্তু সি অলরেডি ভিজিটেড, তার মানে ডি সাকসেসফুলি পপ আউট হয়ে বের হয়ে আসবে, নতুন কোনো এন্ট্রি অ্যাড হবে না। খেয়াল করে দেখো, নতুন কোনো এন্ট্রি অ্যাড হয়নি, বাট ডি কে আমরা পপ আউট করে বের করে নিয়েছি। চলে যাবো জি এর কাছে। জি থেকে কোথায় পৌঁছানো যায়, সি তে পৌঁছানো যায়, ওকে এন্ট্রি দিব না, অলরেডি ভিজিটেড। ই তে পৌঁছানো যায়, সুতরাং ই কে এন্ট্রি দিব এবং তারপরে জি কে পপ আউট করে বের করে ফেলবো। খেয়াল করে দেখো, একটা পপ হলো নতুন একটা এন্ট্রি আসার পরে, দ্যাট মিন্স কিউটা এখনো এন্ট্রি হয় নাই, সো আমাদের প্রসেসটা এখনো কন্টিনিউ থাকবে, তার মানে এখনো আনভিজিটেড ভার্টেক্স আছে। বিএফএস এর টার্গেট কি, সমস্ত ভার্টেক্সকে অ্যাটলিস্ট একবার করে সে এন্ট্রি দিবে এবং একাধিকবার এন্ট্রি পাবে না। কারণটা কি, খেয়াল করে দেখো, যখনই কোনো নোড থেকে ভিজিটেড কোনো নোডে যাওয়ার সুযোগ থাকে, আমরা তাকে কিন্তু কিউতে প্লেস করি না। সো আলটিমেটলি কিউর এই পজিশনে সবসময় ইউনিক ডেটাই তুমি দেখতে পাবে, ইউনিক এন্ট্রি দেখতে পাবে। সো ই থেকে যেসব জায়গায় পৌঁছানো যায় সেগুলোকে আমরা এন্ট্রি দিব। ই থেকে পৌঁছানো যায় শুধু জিতে, জেতে, সো ই কে তুলে ফেলবো এবং জে কে এন্ট্রি দিব। জে থেকে পৌঁছানো যায় শুধু কে তে, সো কে কে এন্ট্রি দিব নতুন করে এবং জে কে পপ আউট করে বের করে ফেলবো। কে থেকে আর কোথাও পৌঁছানোর সুযোগ নাই, সো কে কে এবার আমরা পপ করে কিউ থেকে বের করে ফেলবো। দ্যাটস ইট। কিউতে আসার মতো আর কোনো এন্ট্রি নাই। এখন তোমার লুপ দেখবে যে কিউ এন্ট্রি, সো আমাদের বুঝে নিতে হবে যে বিএফএস ট্রাভার্সাল শেষ। এবং আসলেও তাই, কিউ যখন এমটি, তুমি খেয়াল করে দেখো ঠিক সেই মুহূর্তেই তোমার প্রতিটা নোড অলরেডি একবার এবং কেবলমাত্র একবার ট্রাভার্স হয়ে গেছে। আমরা কি প্রসেসটা বুঝতে পারলাম? রেসপন্স চাই সময়। জি স্যার। ইজি এন্ড স্ট্রেট ফরওয়ার্ড, ভেরি ইজি এন্ড স্ট্রেট ফরওয়ার্ড। তো বিএফএস এর কিছু ব্যাপার আছে, আমরা বিএফএস এর মাধ্যমে চাইলে কোন একটা রুট খুঁজে বের করতে পারি, পাথ খুঁজে বের করতে পারি। ফর এক্সাম্পল, যদি কখনো তোমাকে বলা হয় যে নোড এ থেকে জেতে যাওয়ার যে পাথ, সেই পাথটা খুঁজে বের করো, তো তুমি এই রেজাল্ট দেখে কিভাবে সেই পাথটা খুঁজে বের করবে? এখানে একটু ব্যাক ট্র্যাকিং এর কাজ করতে হবে। ব্যাক ট্র্যাকিং কি, তোমার ডেস্টিনেশন যেহেতু জে, তুমি ডেস্টিনেশন জে থেকে স্টার্ট করো, অর্থাৎ কিউতে জে এর যে এন্ট্রি সেখানে দাও। এই পাথটা আমরা কিভাবে ডিফাইন করবো? দেখো, সবুজ কালিতে যে পাথ এ থেকে জে পর্যন্ত, সেটাকে আমরা কিভাবে খুঁজে পাচ্ছি? জে থেকে গেলে জে এর প্যারেন্টের দিকে তাকাবে, অর্থাৎ জে এর অরিজিন হচ্ছে ই, তার মানে ই থেকে জেতে আসার অবশ্যই একটা রাস্তা ছিল, সো সেই রাস্তাটা আমাদের এই পাথের অন্তর্গত হবে। স্যার এখানে তো আমরা তিনটা পাথ দিয়ে করতে পারি, এ সি ই, তারপর হচ্ছে এফ ডি জে, এভাবেও তো করতে পারি। অবশ্যই করতে পারি, ঠিক আছে, অবশ্যই করতে পারি, অবশ্যই করতে পারি। এটা একটা ভ্যালিড কোয়েরি যে আমরা এটা করতে পারি কিনা। কিন্তু এই যেই অর্ডারে আমরা কিউতে ডেটাটা এনেছি, খেয়াল করে দেখো, এই অর্ডারে কিউতে আমরা ফার্স্টে এর পরে কাকে এনেছিলাম? এফ কে না? মনে আছে? জি এফ, স্যার। তারপরে সি, তারপরে বি। আচ্ছা, চাইলে কি এটা উল্টো করা যেত না? অপশনটা কি এফ দিয়ে শুরু করতে হবে এমন কোনো কথা আছে? না, we could have started from C also, হতে পারতো কিনা? সি, বি, এফ। জি স্যার। এতে যেটা হতে পারতো, হয়তো অন্য কোনো একটা রুটকেও এখানে ইনকর্পোরেট করতে পারতে। There is not only one way, there are several ways to form BFS. So ultimately তখন ওই রুটটাকে এসে দেখাতো। বাট এখন আমি যে রুটটা তৈরি করেছি, যেহেতু আমরা কোড করব এবং কোড করে আলটিমেটলি এই কিউর ফাইনাল অবস্থা দেখে আমরা রুটটা দেখার চেষ্টা করবো। সো এটা আমাদেরকে একটা রুটই দেখাবে, যে অর্ডারে আমরা আসলে কাজ করে আসছি। তুমি অর্ডারটা চেঞ্জ করো, ডিফারেন্ট একটা রুট তুমি পেতে পারো। ব্যাপারটা বোঝা গেছে কিনা? ডিফারেন্ট রুট তুমি পেতে পারো, নো প্রবলেম। জি স্যার। এই অর্ডার মেইনটেইন করলে একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ প্লিজ। স্যার যেহেতু এটা ডাইরেক্টেড, তো ডিফারেন্ট লুক কিভাবে হবে স্যার? ডাইরেকশনটা স্যার হয়তোবা দুইটা যদি থাকে স্যার, এখানেও থাকতে পারে স্যার। তাছাড়া তো স্যার এখানে তো এ সি ই তে আসার কোনো, সি থেকে তো ই তে আসার কোনো রুটই নেই স্যার। এই কথাটা গুরুত্বপূর্ণ যে এটা তো ডিরেক্টেড গ্রাফ। আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে এই কথাটা সত্য, ঠিক আছে? ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কিন্তু আসলে সেটা হবে না, কারণ ডিরেক্টেড গ্রাফের মধ্যে যখন আমরা কোনো একটা পাথ খুঁজে বের করি, যে কোনো ভাবেই তুমি যদি, আমি জানি না এখানে এ থেকে বি তে যাওয়ার কোনো এক্সট্রা পথ আছে কিনা, যেমন হ্যাঁ আছে, যেমন বি থেকে সি তে যাওয়া। যদি তুমি স্টার্টিং ভার্টেক্স বি দিতে এবং ক্লোজিং এন্ড ভার্টেক্স সি দিতে, তোমার হাতে কিন্তু দুটো অপশন আছে না, সরাসরি বি থেকে অথবা বি টু জি, জি টু সি। তখন তো আছে স্যার, কিন্তু এখনকার কথা বলতেছি, যেমন আমরা যেটা তুমি যেভাবেই শুরু করো না কেন। হ্যাঁ, তানহা বলাতে আমি আসলে কনফিউজড হয়ে গেছিলাম, আসলে এখানে তো পথ নাই।
আপনাকে এটা একটু বলে দিই, এ থেকে যেতে যাওয়ার একটা বাদে আর কোনো পথ আছে কিনা, থাকতে পারে, আমি জানি না, গ্রাফটা যেটা আমি দেখি নাই, বাট ও যেটা বললো এ থেকে সি হয়ে যেটা, সেটা কিন্তু আসলে পথ না। কারণ এ থেকে সি হয়ে কিভাবে যাব? এ থেকে সি, সি থেকে তো আউটগোয়িং শুধু এফ, এফ থেকে ডি, ডি থেকে তো আবার সি তে যাওয়ার সুযোগ আছে, আর কোনোখানে যাওয়ার সুযোগ নেই। সো আলটিমেটলি এখানে কিন্তু এ থেকে যেতে যাওয়ার রুট একটাই আমার কাছে মনে হচ্ছে। তোমাদের চোখে আর কোনো রুট পড়তেছে কিনা আমি জানি না। না, এখানে আর কোনো রুট নাই সম্ভবত, এ থেকে যেতে যাওয়ার এই একটাই রুট। এই রুটটা আমরা কিভাবে বের করব? শুধুমাত্র এই জন্যই আমরা এই অরিজিন নামক যে অ্যারেটা সেটাকে এখানে রাখছি। এই অরিজিন অ্যারেকে ট্রাভার্স করে তুমি আসলে তোমার রুট, তোমার ডেস্টিনেশন থেকে প্যারেন্ট পর্যন্ত পৌঁছানোর ওয়ে খুঁজে পাবে। কিভাবে? এই শুধুমাত্র দেখবে যে লাস্ট পজিশন যেহেতু জে, সো জে লাস্ট এন্ট্রিটা কোথায় আছে, জে এর একমাত্র এন্ট্রিটা কোথায় আছে। তো কিউতে যেহেতু যে কোনো একটা স্পেসিফিক পজিশনে থাকবে, আমরা সেখানে চলে যাব, দেখবো যে তার অ্যাডজাসেন্ট নোড হিসেবে এখানে কাকে তার প্যারেন্ট করা হয়েছে, ই কে। তো যেতে হয়তো অনেক নোড থেকে পৌঁছানো যায়, বাট এখন আমাদেরকে যেতে হবে ই এর কাছে। সো ই থেকে যেতে যাওয়ার যে রুটটা, সেই রুটটাকে আমরা ইউজ করব। এরপরে দেখবো যে লিস্টে ই এর এন্ট্রিটা কোথায়। সো লিস্টে ই এর এন্ট্রি এই জায়গায়, ই তে পৌঁছানো যায় জি থেকে। সো আমরা জি কে খুঁজে বের করার চেষ্টা করব। দ্যাট মিন্স জি টু ই যে পাথটা আছে সেটাকে আমরা ইউজ করব। চলে যাব জি এর এন্ট্রির কাছে, জি তে পৌঁছানোর সুযোগ আছে বি থেকে। সো আলটিমেটলি বি টু জি যে রুটটা আছে, যে আর্কটা আছে, সেটাকে আমাদের রুটে অ্যাড করব। এরপরে চলে যাব বি এর অরিজিনের কাছে এবং থামবো কোথায়? যতক্ষণ না পর্যন্ত আমি আমার স্টার্টিং নোডকে খুঁজে পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না আমি আমার স্টার্টিং নোডকে খুঁজে পাচ্ছি। সো বি থেকে রাইট, এ থেকে বিতে যাওয়ার একটা পথ আছে, সো আমরা সেটা খুঁজে বের করব। এই চারটা নোডের মাধ্যমে, এই চারটা আর্কের মাধ্যমে আমরা এ থেকে যেতে পৌঁছাতে পারি। প্রশ্ন প্রশ্ন এমন কোন একটা পাথ যদি আমি তোমাকে বের করতে বলি যেটা এক্সিস্টিং না, ফর এক্সাম্পল এখানে কোন নোড থেকে কোন নোডে যাওয়া যায় না, একটু চেক করে দেখো। সি থেকে ইতে যাওয়ার কোনো পথ আছে? নাই। আমার তো মনে হয় না। ফ্রম সি টু ই, আমার মনে হয় এখানে সি থেকে ইতে যাওয়ার কোনো অবস্থা নাই, শুধুমাত্র সি থেকে বের হওয়া যায় এদিকে এফ এ, এফ থেকে যাওয়ার সুযোগ আবার আছে সি তে ব্যাক করবে। সি তে ব্যাক করবে, কিন্তু আলটিমেটলি ই তে যাওয়ার কোনো সুযোগ নেই। তার মানে এই রুটটা কিন্তু ইম্পসিবল আমাদের গ্রাফে। এখন খেয়াল করে দেখো, তুমি আসলে এই 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 কিউ ধরি সেটা বের করতে পারবে। তুমি ই থেকে স্টার্ট করো, সো ই এর এন্ট্রিতে যাও, সো আলটিমেটলি তুমি জি এর কাছে পৌঁছাবে, জি এর এন্ট্রিতে যাও, বি তে পৌঁছাবে, বি এর এন্ট্রিতে যাও, তুমি স্টার্টিং নোড এ তে পৌঁছে গেছো, এ তে পৌঁছে যাও, তুমি তার অরিজিন পাবে নাও। দ্যাট মিনস আলটিমেটলি এই রুটের কোথাও তুমি এই সি তে পৌঁছানোর রাস্তা খুঁজে পাবে না। এবং এটা ইন্ডিকেট করে যদি আমরা স্টার্টিং নোড হিসেবে সি কে না পাই এবং কোনো না কোনো ভাবে আমরা রুট নোড বা অরিজিন হিসেবে নাল কে পেয়ে যাই, আলটিমেটলি বুঝতে হবে যে আলটিমেটলি এই সেটের মধ্যে কোনো এক্সিস্টিং রুট নাই। সো এই কিউ থেকে এই ডিসিশনটাও নিয়ে নেওয়া যায়। ব্যাপারটা বোঝা গেল কিনা? উই ক্যান টেক ডিসিশনস। এবং ডিরেক্টেড গ্রাফের জন্য এটা সত্যি। হ্যাঁ, এবং বিএফএস এর এটা একটা মূল ধারা যে বেসিক্যালি এই কিউর অবস্থা দেখে এবং তার অরিজিনকে দেখে এই ডিসিশনটা নেওয়া যায়। কোডটা দেখলে তোমরা আরেকটু ইজিলি ব্যাপারটা ধরতে পারবে। আমি কোডে চলে যেতে চাই সরাসরি। স্যার যে আসলে এখানে কিভাবে তো আমরা ডিরেক্টেড code করব। গ্রাফে শুধু একদিকেই যাওয়া যায়, আনডিরেক্টেড গ্রাফে কি ব্যাকেও যাওয়া যায়? আমি তো বলেছি আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে মানে আসলে ফ্রন্ট ব্যাক বলে কিছু নাই। এ থেকে বি এর মধ্যে যদি একটা কানেকশন থাকে, এটা মিন করে যে কোনো সময়, হ্যাঁ, ফর এক্সাম্পল তুমি সি থেকে বি হয়ে এতেও যেতে পারবে, আবার তুমি ডি থেকে এ হয়ে বিতেও যেতে পারবে। দ্যাট মিনস এটা আসলে বাই ডিরেকশনাল। আনডিরেক্টেড গ্রাফ যেগুলো, সেখানে আমাদের যে এজ গুলো সেগুলো আসলে বেসিক্যালি নোটেশনটা দেওয়া হয় না, বাট এটা বাই ডিরেকশনাল। এ থেকেও বিতে যাওয়ার সুযোগ আছে, বি থেকে এতে যাওয়ার সুযোগ আছে, বাট এক্ষেত্রে সেটা না, এক্ষেত্রে শুধু এ থেকে বিতে যেতে হবে। আচ্ছা, এখানে যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি একটু অন্য জায়গায় মুভ করি, আমরা একটু কোডটা দেখি কিভাবে এই কোডটা ডিজাইন করব। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমরা তো এখানে দেখতেছি একটা পাথ ছিল এবি থেকে, এখন স্যার যদি ডাবল পাথ থাকতো সেক্ষেত্রে কিভাবে চুজ করতাম? সরি, আরেকবার।
স্যার পাথ যদি স্যার দুটো হতো, এখানে তো স্যার আমরা একটা পাথই দেখতেছি, কিন্তু স্যার পাথ যদি দুটো হতো সেক্ষেত্রে স্যার কিভাবে আচ্ছা একটু দেখি এমন কোনো পাথ আছে কিনা যেটা ডাবল, একটু চেক করে দেখি। এমন কোনো পাথ কি এখানে আছে যেটা ডাবল? যেমন এখানে আছে স্যার ই এ থেকে থেকে, ডিতে যাওয়ার দুটো, ই থেকে ডিতে যাওয়ার দুটো রাস্তা আছে। জি স্যার ই থেকে ডি তে যাওয়ার দুটো রাস্তা। ই থেকে ডিতে যাওয়ার, আচ্ছা তুমি দেখো যে তোমার কিউতে আসলে কোন রাস্তাটা দেওয়া আছে। ঠিক আছে, সো ডি থেকে যদি ইতে আসতে চাই তাহলে আলটিমেটলি এফ হয়ে যাওয়ার যে রাস্তাটা সেটা বলা আছে। সো আলটিমেটলি খেয়াল করে দেখি এফ এর এন্ট্রিটা আবার কোথায় আছে। এফ এর এন্ট্রি আছে এতে, সরি আমরা কি করতে যাচ্ছি, বি থেকে ইতে না, না ই থেকে ডিতে। নাকি কিছু ভুল করলাম? স্যার ডি থেকে ইর তো কোনো রুট নাই স্যার। নাই, ই থেকে ডিতে যাওয়ার আছে এখানে। ই থেকে এফ একটু চিন্তা করে নেই। ই থেকে যদি আমরা স্যার আপনি এ থেকে সি তে তো অনেকগুলোই রুট আছে স্যার, দুইটা রুট দেখা যাচ্ছে নাকি? এ থেকে হ্যাঁ সি তে যাওয়ার, হ্যাঁ, এ থেকে সি তে যাওয়ার এ দুইটা থেকে রুট। বি হয়ে যাওয়া যায়। হ্যাঁ, এবার ডিরেক্ট এ থেকে সিও যাওয়া যায় স্যার, এটা দেখালে হবে। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এ থেকে সি তে, তাহলে সি থেকে যদি স্টার্ট করো সরাসরি এ থেকে যে রুটটা সেটাই দেখাবে, তাই না? কারণ পরবর্তীতে এ থেকে না, তার মানে এই রুটটাই দেখাবে। স্যার এখানে একটা ব্যাপার আছে, এই ই থেকে ডি কেন কাজ করতেছে না সেটা বলবো। ই থেকে ডি কাজ করতেছে না কেন? কারণ এই যে গ্রাফ ট্রাভার্সালের যে টেকনিকটা, এটা এক্সপ্লিসিটলি তোমার যে স্টার্টিং নোড স্টার্টিং ভার্টেক্স এইটা থেকে অন্য যে কোনো রুটে যাওয়ার রাস্তার ব্যাপারে ইনফরমেশন দেয়, কিন্তু ইন্টারমিডিয়েট যদি দুটো ধরো যাদের মধ্যে কেউ আমাদের স্টার্টিং নোড না, এদের জন্য কিন্তু আলটিমেটলি তোমাকে রুট দিবে না। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার শুরু করা উচিত ছিল কি দিয়ে জানো? তুমি যদি ই থেকে ডি তে যাওয়ার একটা রাস্তা খুঁজতে চাও, তাহলে আলটিমেটলি এই গ্রাফটাকে ট্রাভার্স করার সময় ই কে তোমার স্টার্টিং নোড হিসেবে দেওয়া উচিত ছিল, তাহলে এই কিউটা ডিফারেন্ট হতো এবং তখন তুমি আলটিমেটলি ই থেকে ডি তে যাওয়ার একটা রাস্তা দেখতে পেতে। ইন্টারমিডিয়েট কোন দুটা নোডের মাঝখানে পাথ এখানে বের করে দিবে না, একটা অবশ্যই হতে হবে তোমার স্টার্টিং নোড থেকে তুমি যে কোনো নোডে যাও পাথ খুঁজে বের করতে পারো। এবং যদি ডাবল পাথ থাকে, কিউতে যে অর্ডারে তুমি তাকে প্লেস করেছো সেই অর্ডার মেনটেন করেই আলটিমেটলি ডেটা আসবে। এবং মোস্ট অফ দ্য কেসেস এটা শর্টেস্ট পাথই দিবে, মোস্ট অফ দ্য কেসেস এটা শর্টেস্ট পাথই দেওয়ার ট্রাই করবে। এটা একটা ভালো বৈশিষ্ট্য বিএফএস এর। আমি আবার একটু বলি, যে দুটো নোডের মধ্যে বা যে দুটো ভার্টেক্সের মধ্যে তুমি শর্টেস্ট পাথ বা এক্সিস্টিং রুট খুঁজে বের করতে চাও, অবশ্যই তাদের মধ্যে একজন হতে হবে তোমার এই গ্রাফ ডিএফএস এ ট্রাভার্স করার সময় যেই নোডকে তোমার স্টার্টিং নোড ধরে নিয়েছিলে, অর্থাৎ তোমার রুট নোড, এটা হতে হবে। সরি, এটা আমি আসলে আগে বলতে ভুলে গেছি। ইন্টারমিডিয়েট যদি নোডের মধ্যে তুমি ট্রাই করতে চাও, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি তোমাকে আবার একটু ট্রাভার্স করতে হবে এবং ওকে ইন্টারমিডিয়েট নোড সেট করে নিতে হবে। তোমরা বাসায় করে দেখতে পারো, যদি তুমি ইন্টারমিডিয়েট নোড হিসেবে ই কে সেট করে নাও স্টার্টিং নোড হিসেবে, আলটিমেটলি তখন তুমি ই থেকে ডিতে যাওয়ার এবং ই থেকে অন্য যে কোনো নোডে যাও যদি পসিবল রাস্তা থাকে তুমি সেটা দেখতে পাবে, বাট নট ইন দিস কেস। এই কারণে এখানে যে এক্সাম্পল গুলো দেখানো হচ্ছে সবগুলোতেই স্টার্টিং নোড হিসেবে তোমার ওই রুট নোডকে, যাকে আমরা ট্রাভার্স করার সময় ফার্স্ট নোড হিসেবে কাউন্ট করেছিলাম বা কিউতে ফার্স্টে যাকে প্লেস করেছিলাম তাকে রেখেছি। আর একাধিক এক্সিস্টিং পাথের মধ্যে আমাদের একাধিক এক্সিস্টিং পাথ কিন্তু দরকার নাই, আমাদের দেখতে হবে যে আদৌ এদের মধ্যে আসলে কোনো পাথ এক্সিস্ট করে কি করে না। এবং ইন সাম সেন্স অলওয়েজ আমাদের বিএফএস ট্রাভার্সাল শর্টেস্ট পাথটাই দিবে, শুধু বিএফএস না ডিএফএস ও এই অর্ডার ফলো করে তুমি যে পাথটা পাবে মোস্ট অফ দ্য কেসেস এটা শর্ট পাথ হওয়ারই প্রবাবিলিটি বেশি। ব্যাপারটা বোঝা গেল কিনা? আমি যে কোডটা আলোচনা করব সেখানে কিন্তু আলটিমেটলি তোমরা দেখতে পাবে যে
স্টার্টিং নোড থেকেই বাকিদের পাথ বের করার ডিরেকশন ক্যালকুলেট করা আছে। আমি সেটা দেখে এইমাত্র কনফার্ম। জ্বর হলে সমস্যা না। আচ্ছা, আমি বিএফএস এর কোডটা আগে অ্যানালাইসিস করবো না আগে বিএফএস দেখে আসবো? কোনটা বেটার হবে? এই তো কাছাকাছি, ডিএফএস টা একবার দেখে আসি তারপরে আমরা কোডে যাই নাকি কোনটা বেটার মনে হয়? স্যার ডিএফএস টা আগে দেখাই ফেলেন। আমার মনে হয় ডিএফএস টা একটু দেখে নিই। অলমোস্ট সেম ডিএফএস এর মতোই, শুধুমাত্র এখানে আমরা কিউ মেইনটেইন না করে এখানে আমরা একটা স্ট্যাক মেইনটেইন করব। ঠিক আছে, শুধুমাত্র স্ট্যাক মেইনটেইন করলে আমরা আসলে ডিএফএস টা ইমপ্লিমেন্ট করতে পারবো। সেম এখানেও আসলে অ্যাডজেসেন্সি লিস্ট আমাদেরকে হেল্প করবে এবং আমাদের একটা স্টার্টিং নোডকে একটা রেফারেন্স নোডকে স্টার্টিং নোড ধরে নিতে হবে। আসলে চেক করে দেখি স্ট্যাক দিয়ে কিভাবে এই কাজটা কমপ্লিট করা যায়। ডিএফএস সেম প্রসিডিউর, আমরা স্টার্টিং নোড হিসেবে এ থেকে স্টার্ট করলাম। এবার আমাদের কাজ হচ্ছে স্ট্যাক এমটি হওয়া পর্যন্ত আমাদের অপারেশনটা কন্টিনিউ করতে হবে। স্ট্যাক এমটি হওয়া পর্যন্ত তো তোমরা খেয়াল করে দেখো, এ থেকে যেদিকে যাওয়া যায়, এ থেকে তার অ্যাডজেসেন্সি লিস্ট ধরে যে সকল নোডে ট্রাভার্স করা পসিবল তাদের মধ্যে যারা আনভিজিটেড তাদেরকে আমরা ফার্স্টে স্ট্যাকের মধ্যে এন্ট্রি দিব। খেয়াল করে দেখো, স্ট্যাকের মধ্যে আমরা এন্ট্রি দেওয়ার সময় একটা ব্যাপার খেয়াল করো। ডিএফএস এর ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল করো, এর সমস্ত আনভিজিটেড নোডকে কিন্তু আমি ট্রাভার্স করিনি, বরং এ থেকে যেই রুটে যাওয়া পসিবল তার মধ্যে যে কোনো একটা রুটকে আমি নিয়েছি। অর্থাৎ এ থেকে বি তে যাওয়ার যেহেতু রাস্তা আছে, সো আমি এই রুটটা নিয়েছি, বি কে স্ট্যাকে অ্যাড করেছি এবং অরিজিন হিসেবে এ কে ইনক্লুড করে রেখেছি। এবার কাজ হচ্ছে এই বি থেকে যেখানে পৌঁছানো যায়, আনভিজিটেড যে কোনো একটা নোডকে নাও, দেখো আনভিজিটেড কোনো নোড আছে কিনা, থাকলে সেই নোডের কাছে পৌঁছাও, আদারওয়াইজ ওই নোডকে তুমি স্ট্যাক থেকে তুলে নিয়ে আসবো। দেখো ব্যাপারটা কি, যেহেতু বি থেকে এখনো আনভিজিটেড নোডে পৌঁছানোর সুযোগ আছে, সি তে যাওয়া যায়, জি তেও যাওয়া যায়, আমরা সি তে না গিয়ে ফর এক্সাম্পল জি তে গেলাম, এটা কোনো বাধা নেই, তুমি চাইলে সি তেও যেতে পারো। জি তে গেলাম, তার প্যারেন্ট হিসেবে বি কে ইনক্লুড করলাম। এবার আমরা জি এর সামনে দাঁড়িয়ে দেখবো যে কোন কোন আনভিজিটেড নোডে যাওয়া যায়। ফাইন, আমরা ই তে গেলাম, যাওয়ার সুযোগ আছে। ই থেকে আমরা দেখবো কোনো আনভিজিটেড নোডে যাওয়ার সুযোগ আছে কিনা, এখনো সুযোগ আছে, ডি এবং জে যে কোনো একটাতে যাওয়া সম্ভব, আমরা ডি তে গেলাম। ডি থেকে কোনো আনভিজিটেড নোডে পৌঁছানোর সুযোগ আছে কিনা, এক্সিস্টিং নোড আছে। সি, আমরা সি তে পৌঁছালাম। এবার খেয়াল করে দেখো, সি থেকে আমাদের পৌঁছানোর সুযোগ আছে কোথায়, এফ এ। রাইট, এই জায়গায় এসে এখন অবস্থাটা খেয়াল করে দেখো, আমাদের স্ট্যাকের টপে আছে কে, এফ। স্ট্যাক যখন ইমপ্লিমেন্ট করছি এটা হচ্ছে আমাদের স্ট্যাকের টপ, অর্থাৎ এন্ট্রিও হয়েছে এই পোর্শনে। এখন যখন আমরা স্ট্যাক থেকে ডেটা বের করে নিয়ে আসবো তখন ফার্স্টে বেরও হবে এটা এফ। এখন আমাকে চেক করতে হবে আর কোনো আনভিজিটেড নোড আছে কিনা এখানে যাওয়ার মতো। আমরা দেখতে পাচ্ছি যে কানেক্টেড নোড আছে বাট সবাই ভিজিটেড অলরেডি। সো এই প্রথম আমরা এমন একটা নোড পেলাম যেখান থেকে আর কোনো আনভিজিটেড নোডে পৌঁছানো সম্ভব না। এইবার প্রথমবারের মতো আমরা স্ট্যাক থেকে পপ করা শুরু করব, এফ কে পপ করব। সো এফ পপড, টপ চলে গেল সি এর কাছে, চলে যাব সি এর কাছে। এমন কোন নোডে কি পৌঁছানো সম্ভব? খেয়াল করে দেখো, গতবার যখন আমরা এক নোড থেকে আরেক নোডে গিয়েছিলাম পসিবল সলিউশন একটা বা দুটো ছিল, আমরা যে কোনো এক পথে গিয়েছি। এবার আমরা ব্যাকওয়ার্ড গিয়ে যেই জায়গাটা এক্সপ্লোর করা হয় না সেখানে যাওয়ার সুযোগ থাকলে সেখানে যাব। তো দেখবো সি থেকে আর কোথাও যাওয়ার সুযোগ আছে কিনা, না সি থেকেও কোথাও যাওয়ার সুযোগ নাই। সো সি কে পপ করে ফেলবো। সো ফার্স্ট ভিজিটেড নোড হচ্ছে আমাদের এফ, এরপরে সি, এরপরে আমরা স্ট্যাকে ডি তে চলে যাব। সো ডি থেকে কোথাও পৌঁছানোর সুযোগ আছে কিনা, না ডি থেকেও এখন কোনো নোডে পৌঁছানোর সুযোগ নাই। সো ডি কে পপ করব, চলে যাব তারপরে স্ট্যাকের টপ ই তে। ই থেকে কোথাও পৌঁছানোর সুযোগ আছে, হ্যাঁ আগের বার ই থেকে আমার কয়েকটা জায়গায় পৌঁছানোর সুযোগ ছিল, আমি জেতে না গিয়ে ডি তে গিয়েছিলাম, এবার চাইলে আমি জেতে যেতে পারি। সো আলটিমেটলি ই এখনো পপ হবে না, নতুন এন্ট্রি আমার স্ট্যাকে ঢুকবে জে। সো আমরা দাঁড়িয়ে আছি জেতে, জে থেকে কোনো আনভিজিটেড নোডে পৌঁছানো যায় কিনা চেক করব। ইয়েস, দেয়ার ইজ এ পসিবিলিটি কে। সো উই আর নাও ইন কে।
এখন দেখবো কে থেকে কোথাও পৌঁছানোর সুযোগ আছে কিনা, না আর কোথাও পৌঁছানোর সুযোগ নেই, কে কে পপ করব, চলে যাব জে থেকে কোথাও পৌঁছানোর সুযোগ নাই। সো অলরেডি যেহেতু সব নোড অলরেডি একবার করে ভিজিট হয়ে গেছে, এখন তুমি দেখবে যে আর নতুন কোনো এন্ট্রি স্ট্যাকে আসবে না, এখন সবাই যার যার অর্ডারে পপ হবে। সো আলটিমেটলি এখন আমরা বাকি যে 4টা নোড আছে এক এক করে সিকোয়েন্সিয়ালি সবাইকে পপ করে ফেলতে পারি, এবং যখন আমাদের স্ট্যাক এমটি তখন আমাদের ডিএফএস ট্রাভার্সাল কমপ্লিট আমরা বলতে পারি। স্ট্যাক যখন এমটি তখন আমরা 100% শিওর যে এই গ্রাফকে আমরা ডিএফএস অর্ডারে ট্রাভার্স করে ফেলেছি। এবং ডিএফএস অর্ডারে ট্রাভার্সালের সময় একটা জিনিস মাথায় রাখবে, কোন নোডটা এখানে কিন্তু আর পয়েন্ট আউট করা নাই, ডিএফএস অর্ডারে ট্রাভার্সালের সময় সেম গ্রাফ কোন অর্ডারে নোডগুলো ভিজিট হলো সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় উল্লেখ করতে হবে। অর্থাৎ ব্যাপারটা এরকম যে স্টার্টিং নোড যদি এ হয়, কোন অর্ডারে আমরা ডিএফএস ট্রাভার্সাল চালাবো, অর্থাৎ ফার্স্ট নোড কোনটা ভিজিট হবে, তারপরে কোনটা, এভাবে এসে আমাদেরকে লাস্টে আউটপুট জেনারেট করতে হবে। খেয়াল করে দেখেছো তোমরা ডিএফএস এর লাস্ট নোড হিসেবে ট্রাভার্স হয়েছে আমাদের নোড ইনিশিয়াল নোড এ ডেপথ ফার্স্ট সার্চে, বাট বিএফএস এ কিন্তু সেটা হয়নি, বিএফএস এ কিন্তু নোড এ আগে ট্রাভার্স হয়ে গেছে। সো আলটিমেটলি ডিএফএস এবং বিএফএস এর মধ্যে পার্থক্য এটাই, একজন স্ট্যাক ইমপ্লিমেন্ট করে আর একজন কিউ ইমপ্লিমেন্ট করে। এখানে যদি তুমি এ থেকে জে এর মধ্যে রুট দেখতে চাও, সেই ওয়েতে তোমাকে ওই রুট বের করতে হবে, ওই ব্যাক ট্রাভার্স করে তোমাকে রুট জেনারেট করতে হবে। যদি পৌঁছানো আসলেই সম্ভব হয়, রুট থেকে সেখানে পৌঁছানোর যদি রাস্তা থাকে, রুট থেকে যদি এখানে পৌঁছানোর রাস্তা থাকে, তাহলে আলটিমেটলি সাকসেসফুলি তুমি একটা পাথ দেখতে পাবে। বিএফএস এবং ডিএফএস থেকে কয়েকটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস বের করা যায়। তার মধ্যে একটা হচ্ছে কোন একটা গ্রাফ কানেক্টেড কিনা। কেউ আমাকে বলতে পারো কিনা কোন একটা গ্রাফ কানেক্টেড হওয়ার শর্ত কি, স্ট্রংলি কানেক্টেড হওয়ার শর্ত কি? একটা গ্রাফ স্ট্রংলি কানেক্টেড কিনা কিভাবে বুঝবো? প্রতিটা নোডের সাথে কানেক্টেড থাকবে। মানে তুমি এই গ্রাফের যে কোনো একটা নোডকে তোমার স্টার্টিং নোড ধরো, ওইখান থেকে বাকি n-1 সংখ্যক নোডে অবশ্যই পৌঁছানো যাবে। স্ট্রংলি কানেক্টেড তো আলটিমেটলি যদি এরকম অবস্থা থেকে থাকে, কিভাবে ডিএফএস বা বিএফএস দিয়ে আমরা সেটা সার্চ করতে পারি? ভেরি সিম্পল, তুমি যে কোনো একটা নোডকে, এখানে যদি 10টা নোড থাকে তা তোমাকে প্রত্যেকটা নোডের জন্য ডিএফএস চালাতে হবে। ফর এক্সাম্পল, প্রথমবার যখন তুমি ডিএফএস চালাবে তোমার স্টার্টিং নোড দিবে এ, ডিএফএস করার পরে স্ট্যাকের একটা অবস্থা তৈরি হবে। এবার তুমি এ থেকে বি তে যাওয়ার রুট আছে কিনা, এ থেকে সি তে যাওয়ার রুট আছে কিনা, এ থেকে ডি তে এবং এ থেকে এভাবে বাকি n-1 সংখ্যক নোডে যাওয়ার ব্যবস্থা আছে কিনা সেটা তুমি চেক করে দেখতে পারো। এর মধ্যে প্রত্যেকটাই যদি সাকসেসফুল হয়, তাহলে অ্যাটলিস্ট এর জন্য তুমি ডিসিশন দিতে পারলে যে ওকে ফাইন, এ থেকে সমস্ত নোডে পৌঁছানো সম্ভব। তাও এরপরে তোমাকে রিপিটেড ওয়েতে বি কে এবার স্টার্টিং নোড ধরতে হবে। সো বি টু এ, বি টু সি, বি টু ডি, এভাবে বি থেকে n-1 সংখ্যক বাকি নোডে পৌঁছানো যায় কিনা বা রুট আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। এভাবে প্রত্যেকটা নোডের জন্য যদি বিএফএস ট্রাভার্সাল বাকি n-1 সংখ্যক নোডের সাথে এক্সিস্টিং পাথ বের করে দিতে পারে, কোনোবার যদি আনসাকসেসফুল না হয়, আলটিমেটলি আমরা বলে দিতে পারি যে আমাদের গ্রাফটা স্ট্রংলি কানেক্টেড। সো এটা একটা ওয়ে। বিএফএস এবং ডিএফএস থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট ফাইন্ডিংস আরো বের করা যায়, যেমন কোন একটা গ্রাফের মধ্যে সাইকেল আছে কিনা এটা খুঁজে বের করা যায়। কোন একটা গ্রাফের মধ্যে মিনিমাম রুট কোনটা, মিনিমাম রুট অর্থাৎ স্টার্টিং নোড এ হলে এ থেকে সর্বনিম্ন ডিস্টেন্সে কোন কোন নোডে পৌঁছানো যায়, সর্বোচ্চ ডিস্টেন্সে কোন নোডে পৌঁছানো যায়, সেটাও বিএফএস দিয়ে বের করা যায়। বাট সেটার জন্য আমাদের এক্সট্রা আরেকটা অ্যারে ব্যবহার করতে হবে, ডিস্টেন্স অ্যারে, যেটা আজকে আলোচনা করবো না, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করে দেব। বিএফএস এবং ডিএফএস দুটো দিই। সো আমরা 2-3টা কোর্স সেগমেন্ট আগামী ক্লাসে দেখব। একটা হচ্ছে যে কিভাবে সাইকেল ডিটেকশন করতে হয় বিএফএস এবং ডিএফএস দিয়ে। বেসিক্যালি ডিএফএস না, আমরা শুধু বিএফএস দিয়ে দেখলেই হবে, একটা দেখলেই যথেষ্ট। ব্রেথ ফার্স্ট সার্চ ব্যবহার করে কোন একটা গ্রাফের মধ্যে সাইকেল আছে কিনা, অর্থাৎ কোন একটা নোডে স্টার্ট করে এক্স্যাক্টলি ইন্টারমিডিয়েট কয়েকটা নোড পাড়ি দিয়ে, আমরা গতদিন দেখেছিলাম সাইকেল হতে হলে 3 নোড থাকা লাগবে এবং স্টার্টিং এবং ফিনিশিং নোড সেম হবে। যদি এমন কোনো অবস্থা এই গ্রাফের মধ্যে থেকে থাকে, সেটাকে আমরা ডিটেক্ট করতে পারি কিনা বিএফএস ব্যবহার করে, সেটার একটা কোড দেখব।
দ্বিতীয়ত আমরা যেটা দেখতে পারি যে শর্টেস্ট রুট, শর্টেস্ট অথবা লংগেস্ট রুট কি হতে পারে সেটা আমরা এখান থেকে বের করতে পারি। আর 3 নাম্বার হচ্ছে প্রিন্ট পাথ। অর্থাৎ ওই যে আমরা একটু আগে এ থেকে যেতে যাওয়ার যে পাথটা বের করেছি, এই পাথটা কিভাবে প্রিন্ট করব, কি কোড লিখলে আসলে বেসিক্যালি এ থেকে জেড যাওয়ার যে ইন্টারমিডিয়েট নোটগুলো আছে সেই নোটগুলো বের হয়ে আসবে, সেটার জন্য আমরা একটা কোড দেখবো। সো আগামী ক্লাসে আমরা এই 3টা কোড সেগমেন্ট দেখবো বিএফএস এর জন্য। তাহলে মোটামুটি আমাদের গ্রাফ ট্রাভার্সালের বিএফএস এবং ডিএফএস কমপ্লিট হবে। এবং আরেকটা ক্লাস লাগবে আমার শুধুমাত্র একটা রিয়েল লাইফ এক্সাম্পল তোমাদের সাথে শেয়ার করার জন্য, যেটা হচ্ছে তোমরা অনেকে এই প্রবলেমটার নাম শুনছো হয়তো। প্রবলেমটার নাম হচ্ছে চেক করে বলি, ডায়াস্ট্রা অ্যালগরিদম, রাইট। শর্টেস্ট পাথ অ্যালগরিদমের জন্য একটা বিখ্যাত অ্যালগরিদম প্রপোজ করা আছে যেটাকে বলা হয়ে থাকে ডায়াস্ট্রা অ্যালগরিদম। তো আলটিমেটলি এটা গ্রাফের সাথে কানেক্টেড, গ্রাফের সাথে রিলেটেড প্রবলেম। তো ওই প্রবলেমটা আমরা দেখব। তাহলে আগামী আরেকটা ক্লাস লাগবে আমার গ্রাফের আলোচনার জন্য, যেদিন বেসিক্যালি আমরা কোড সেগমেন্ট আলোচনা করব পরশুদিন, এবং ডায়াস্ট্রা অ্যালগরিদমটা দেখব কিভাবে এটা সলভ করা যায়। আর আগামী সপ্তাহে আমরা একটা কুইজে বসতে পারি কিনা, আমাদের তো একটা কুইজই বাকি আছে মনে হয়, যদি ভুল না করি একটা কুইজ বাকি থাকলে ওটা দিয়ে দিই আমরা। ঈদের আগের সপ্তাহে তোমাদের জন্য কোনটা বেটার হয়, এই কুইজটা কি আমরা গুগল ফর্মের কুইজ দিব নাকি অ্যাসাইনমেন্ট দিব, কি চিন্তা করতেছো সবাই? অ্যাসাইনমেন্ট স্যার। স্যার অ্যাসাইনমেন্ট দিই। অ্যাসাইনমেন্ট হলে আবার তাহলে কিন্তু অ্যাসাইনমেন্টের ডেডলাইনটা হবে ম্যাক্সিমাম 3 দিনের একটা ডেডলাইন। তো সেটা যদি তোমরা ওকে থাকো তাহলে অ্যাসাইনমেন্ট নাও। সমস্যা নেই স্যার। আপনি যে সময় বাড়ায় দিতে চাইলেন স্যার এর আগে স্যার, অ্যাসাইনমেন্টের ওইটা শেষ হলে কোশ্চেনটা স্যার তারপরে একটু 3 দিন দিয়ে আচ্ছা ওটা দিও, সমস্যা নাই। ওইটা ওইখানে লেট সাবমিট থাকলেও আমি একটু বাড়ে সময় নিয়ে দেখবো, ঠিক আছে, সমস্যা নেই। টাইমটা আপডেট অ্যাসাইনমেন্টটা স্যার একটু দেখেন যে আবার এমন না হয় যেন করতেই না পারি স্যার, তাহলে তো বিপদ স্যার। না, এখন ওই জন্য বললাম যে অ্যাসাইনমেন্ট আলটিমেটলি আগামী সপ্তাহে তোমাদের পরীক্ষার চাপ আছে, আমি তো জানি ল্যাবের। না না, পরীক্ষার চাপের জন্য না স্যার, হয়তো অনেক কঠিন করলেন স্যার, তখন তো ও না, বিপদ হবে। অ্যাসাইনমেন্ট অত কঠিন না, বাট ওই যে গুগল ফর্মে দিলে আসলে ব্যাপারটা হয়তো আরেকটু ইজি হবে, ঠিক আছে, কারণ সরাসরি কোড সেগমেন্ট ওখানে দেওয়া যাবে না, গুগল ফর্মে হলে হয়তো। গ্রাফ থেকে আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, গ্রাফের যে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা কি স্যার, ওই স্যার আমি পজিশনটা, আমি একটা কোশ্চেন দেখছিলাম এক জায়গায়, তো এটার পজিশনটা আমি বুঝতে পারতেছি না, যে উপরে একটা আছে, একটু গ্রাফটা একটু শো করলে হবে স্যার। এখন এই এইটার না স্যার, এইটার না স্যার, এইটার দেখতে যাচ্ছে, এইটার এরকম একটা কোর্স ছিল, আমার পুরাটা খেয়াল নাই, কিন্তু কিছুটা এরকমই ছিল। আর বলতেছিল হয়তো বা উপরে আছে একটা, নিচে আছে 3টা, তার নিচে আছে 2টা, এইরকম স্যার। হ্যাঁ, দেওয়ার পরে বলতেছে যে এই হয়তোবা ডিটাই হয়তোবা এখানে আছে 2টা, বা এই জে এর পজিশন কি হবে এখন, বা অথবা এ এর পজিশনটা কি হবে স্যার, এ কি 0 0 হবে না 0 1 হবে, এটাই বুঝতে পারতেছি না। আমি একটু বললাম যে তুমি কি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের কথা বলতেছো, মানে এরকম কিছু একটাই, বাট জি স্যার, গ্রাফটা হয়তো এভাবে আঁকা নাই, অন্যভাবে আঁকা আছে, তাই তো? জি স্যার, জি স্যার। গ্রাফটা একটু শো করো আমাকে আগামী ক্লাসে, তাহলে দেখে দিব যদি থাকে, বা আমাকে একটু ইমেল করে রেখো, ঠিক আছে, আমি স্যার একটু রিপ্লাই দিয়ে দিব। আমি বেশিক্ষণ লাগবে না, আমার কাছে মেবি আছে, আমি একটু একটা মিনিট সময় দিলে যে প্রত্যেকটা নোটকে আমরা যদি মার্কিং করতে পারি, ব্যাপারটা এরকম যে এটা 3, এটা 0 1, এটা 2, এটা 3, জি স্যার। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা একটা 4x4 ম্যাট্রিক্স ড্র করতে পারবো, যেখানে এন্ট্রি গুলো হবে এরকম 0 1 2 3, 2D ম্যাট্রিক্স এর মতো 0 1 2 3। সো আলটিমেটলি এখন তুমি এখান থেকে আইডিয়া পেতে পারো যে কেন এই পজিশনটা 0 হলো। হ্যাঁ, কারণ এটা 1,1, অর্থাৎ এই যে 1,1, অর্থাৎ এখানে কোনো সেলফ লুপ নাই, এই কারণে এটার পজিশন 0। বুঝতে পারছি, কিন্তু স্যার ওইখানে স্যার এই ফরম্যাটটা ছিল না, মানে আমরা যে ফরম্যাটটা হচ্ছে এইখানে যে গ্রাফটা দেখতেছি স্যার, বা
এটা কি স্যার? এটা গ্রাফই তো। আচ্ছা, স্যার ইন জেনারেল ম্যাক্সিমাম জায়গায় তুমি এটাই দেখতে পাবে এবং এটাই কনভেনশনাল। যদি ওইরকম ওইখানে কিছু থাকে আমার সাথে একটু হ্যাঁ শেয়ার করো, আমি দেখবো না। স্যার ওইটা ছিল হাইট দেওয়া ছিল 1 2 3 এরকম হাইট দেওয়া ছিল এখানে। হাইট দেওয়া থাকতে পারে। যদি হ্যাঁ ট্রি ড্র করো, ট্রি এর তো অবশ্যই হাইট আছে, তাই না? রুট থেকে শুরু করে জি স্যার। পার লেভেল ধরে হাইট হিসাব করাই যায়। টোটাল হাইট হচ্ছে লেভেল +1। তবে যদি ওটা হয় সেটা আমাকে একটু দেখো। হ্যাঁ, জি এবং স্যার। মজার ব্যাপার একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা গ্রাফের মধ্যে কিন্তু একটা ট্রি লুকানো আছে, তোমরা জানো কিনা? গ্রাফকে ট্রিতে রূপান্তর করা যায়। জি স্যার এটা তো একটা প্রত্যেকটা ইয়া গ্রাফকে পড়ছিলাম রে। ট্রিতে রূপান্তর করা যায়। আগামী ক্লাসে আমি এটাও দেখাবো। ভালো কথা মনে পড়ছে, স্প্যানিং ট্রি জিনিসটা আসলে আলোচনা করা দরকার। অর্থাৎ কোন একটা গ্রাফের মধ্যে মিনিমাম কিছু সংখ্যক এজ কে ডিলিট করে দিলে সেটা একটা কিসে রূপান্তরিত হয়? ট্রি হবে। ট্রিতে রূপান্তরিত হয়। কারণ ট্রি এর বৈশিষ্ট্যগুলো তো তোমাদের জানা আছে। কোন একটা ট্রিতে যদি n সংখ্যক নোড থাকে, তাহলে ওইটাতে ওই ট্রি কে কানেক্ট করার জন্য আমাদের এজ লাগবে এক্স্যাক্টলি n-1 সংখ্যক। মজার ব্যাপার খেয়াল করো, যে কোনো একটা ট্রি, গ্রাফের ক্ষেত্রে এগুলো মিলবে না। ট্রিটা মজা কিরকম, ট্রিতে যদি তোমার 3টা নোড থাকে, এটাকে ট্রি বানাতে চাইলে তোমার এক্স্যাক্টলি এজ লাগবে n-1। যদি n হয় তোমার ভার্টেক্স, তাহলে এক্স্যাক্টলি n-1 বা 2 সংখ্যক এজ দিয়ে তুমি একটা ট্রি তৈরি করতে পারবে। এবং আলটিমেটলি দেখো এজ 1 এজ 2, যদি এক্স্যাক্টলি দুটো ভার্টেক্স থাকে তাদেরকে কানেক্ট করার জন্য একটা নোডই যথেষ্ট, 2-1। একটা নোড দিয়েও একটা ট্রি হতে পারে। এক্ষেত্রে ভার্টেক্স এজ কয়টা লাগবে? 1-1 0। সো একটা নোড আসলে কোনো এজ দরকার হয় না, অটোমেটিক্যালি একাই কানেক্টেড। সো আলটিমেটলি এই যে তোমাদের সামনে একটা গ্রাফ আঁকা আছে, এই গ্রাফ থেকে গ্রাফে খেয়াল করে দেখো, গ্রাফে কিছু অতিরিক্ত এজ থাকার কারণে কিন্তু এই গ্রাফটা ট্রি হতে পারছে না। এটার মধ্যে সাইকেল আছে নাকি? ব্যাপারটা খেয়াল করো, এখানে কিছু সাইকেল আছে। তো এই সাইকেল গুলো রিমুভ যদি আমরা করতে পারি, কারণ ট্রিতে কোনো সাইকেল থাকে না আমরা জানি। ট্রিতে কোনো এক নোড থেকে অন্য কোনো এক নোডে পৌঁছানোর জন্য ওয়ান এন্ড অনলি ওয়ান রুট পসিবল থাকে। কিন্তু গ্রাফে কিন্তু সেটা না। গ্রাফে কিন্তু এক নোড থেকে আরেক নোডে পৌঁছানোর একাধিক রাস্তা থাকতে পারে, যেটা ট্রি এর সাথে সাংঘর্ষিক। বাট মজার ব্যাপার হচ্ছে যে কোনো গ্রাফকে কিছু কিছু সংখ্যক এজ ডিলিট করে ট্রিতে রূপান্তর করা সম্ভব। এই ধরনের ট্রিকে বলে স্প্যানিং ট্রি, যে এই ধরনের ট্রি গ্রাফের মধ্যে লুকানো থাকে। আগামী ক্লাসে এই কনসেপ্টটা ইনশাআল্লাহ যদি মনে থাকে আলোচনা করে দিব। এটা সুন্দর, এটা ইয়েতে কাজে লাগবে, গ্রাফ থিওরি বলো এবং পরে অ্যালগরিদম বলো, দুই জায়গাতেই কাজে লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আর তুষার যদি তোমার এক্সাম্পলটা পাও পরে আমাকে ইমেল করে জি দিও। স্যার আমি খুঁজবো আবার স্যার।